হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুবন্ধু WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছে আমার পলিটিক্স যুগে গান এই সিরিজ। তো চলো, অলরেডি আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত তোমাদের শেষ করে দিয়েছিলাম। তো বলেছিলাম নেক্সট এপিসোডে আমরা কনস্টিটিউশনাল বডিগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, এখানেও মোটামুটি 4টে মতো সিরিজে আমরা এই ভিডিওগুলো আমরা দেখব, ঠিক আছে? তো সব কটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসে সেগুলোই আমি রেখেছি, ঠিক আছে? তো চলো শুরু করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রথমে দু একটা কথা আমি বলে নিই যে কনস্টিটিউশনাল বডি কাকে বলে। কনস্টিটিউশন বডি বলতে বোঝায় ভারতের সংবিধানের কোনো না কোনো আর্টিকেলে যেই সমস্ত বডিগুলোর কথা বলা আছে তাদেরকে বলা হয় কি কনস্টিটিউশনাল বডি। যেমন কি কি? যেমন ধরো ইলেকশন কমিশন, ঠিক আছে? কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 324। যেমন ধরো ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর্টিকেল 315। যেমন ধরো এসপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এটাও তাই, আর্টিকেল 315। যেমন ধরো ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 280। যেমন ধরো ক্যাগ, হ্যাঁ, আর্টিকেল 148, ঠিক আছে? যেমন ধরো অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল 76। যেমন ধরো অ্যাডভোকেট জেনারেল, আর্টিকেল 165, ঠিক আছে? তো এই সমস্তগুলোকে আমরা কি বলেছি না, আমরা কনস্টিটিউশনাল বডি বলে ডেকেছি। এবারে আমরা কি করবো, আরও আছে, সরি ভুলে গেলাম, ন্যাশনাল কমিশন ফর এসসি, ঠিক আছে? ন্যাশনাল কমিশন ফর এসসি, আর্টিকেল 338। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, আর্টিকেল 338A। না সরি, দাঁড়াও এক মিনিট। ন্যাশনাল কমিশন ফর এসটি, আর্টিকেল 338A। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, আর্টিকেল 338B, ঠিক আছে? তারপরে লিঙ্গুইস্টিক মাইনরিটি, আর্টিকেল 350B, ঠিক আছে? তো এরকম একাধিক আর্টিকেল আছে যেইগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? তো চলো, এই সম্পর্কিত যা যা প্রশ্ন মোটামুটি প্রিভিয়াস ইয়ারে এসে সেগুলোই থাকবে আমার এই আলোচনার সেশনে, ঠিক আছে? চলো, আজকের প্রথম কোশ্চেন কি আছে একটুখানি দেখে নিই। বলেছে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ আ। তো ইলেকশন কমিশন কিরকম টাইপের বডি জানতে চেয়েছে। এটা 2021 সালে মেন্সে কোশ্চেনটা এসেছিল। দেখো, ইলেকশন কমিশন হচ্ছে একটা পার্মানেন্ট কনস্টিটিউশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি। কি বললাম আমি? ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল বডি, কোনো ডাউট নেই, কারণ আর্টিকেল 324-এ রাখা হয়েছে। কেন রাখা হয়েছে না, ফর কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ঠিক আছে? তো ইলেকশন কমিশনের কাজ কি? টু কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট বডি। এবং আর একটা কথা আমি কি বললাম, যে এই কয়েকটা কথা মাথায় রাখবে, যে ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল বডি, ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং অবভিয়াসলি ইলেকশন কমিশন পার্মানেন্ট বডি। মানে এমন নয় যে আজ আছে কালকের আমরা তুলে দিলাম, তা নয়। ইলেকশন কমিশন কি করে না, আবারও বলছি, আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লোকাল সেলফ গভর্নমেন্ট ছাড়া, ঠিক আছে, লোকাল সেলফ গভর্নমেন্ট মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ছাড়া রিমেনিং যে কটা ভোট কন্ডাক্ট হয়, ঠিক আছে, সেই সমস্ত কিছু ভোট কন্ডাক্ট করার দায়িত্ব কার না, ইলেকশন কমিশনের। এছাড়া এই যে কারা কারা ভোট দিতে পারে তাতে ইলেকটোরাল একটা রোল প্রিপেয়ার করতে হয়, সেই কাজটাও করে কিন্তু এই ইলেকশন কমিশন। এছাড়াও কনস্টিটিউয়েন্সিগুলোকে ঠিক করার জন্য ডিলিমিটেশন কমিশন করা হয়, সেটাও করে কিন্তু এই ইলেকশন কমিশন। এছাড়া কোনো একটা পলিটিক্যাল পার্টি ন্যাশনাল পার্টি হবে নাকি স্টেট পার্টি হবে, সেটাও ডিসাইড করে এই ইলেকশন কমিশন। তোমরা অলরেডি জানো এখন কারেন্টলি 6খানা ন্যাশনাল পার্টি আছে, ঠিক আছে? রিসেন্টলি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে নামটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের একটা দল, ঠিক আছে, তো সেই অল ইন্ডিয়া নামটা কিন্তু চলে গেছে, কারণ তাকে ইলেকশন কমিশন কি করেছে না, তৃণমূল কংগ্রেসকে অল ইন্ডিয়া পার্টি হিসাবে কিন্তু রিকগনাইজ আর করেনি, ঠিক আছে? কেন করেনি তার গ্রাউন্ডগুলো তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে, যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি স্ট্যাটাস পেতে গেলে তার কি কি প্রোটোকল তাকে মানতে হয়, কি কি গ্রাউন্ড তাকে ফুলফিল করতে হয়, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এছাড়াও কি না, কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা কোন সিম্বল নিতে পারবে সেটাও ডিসাইড করে কে এই ইলেকশন কমিশন, ঠিক আছে? এছাড়াও পার্লামেন্টে এবং স্টেট লেজিসলেচারে, ঠিক আছে, পার্লামেন্টে যদি কোনো মেম্বার ডিসকোয়ালিফাই হয়, ঠিক আছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কি করে, ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে তিনি ডিসাইড করেন। স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে এটা হয়ে যায় গভর্নর ইলেকশন কমিশনের সঙ্গে ডিসাইড করে তিনি এই ডিসিশনগুলো নেন। তো বুঝতে পারছো ইলেকশন কমিশন কতটা ইম্পর্টেন্ট, কতগুলো কাজ করে, ঠিক আছে? তো মাথায় রাখো, আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিতে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু একটা বিরাট বড় ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে?
তো আমাদের প্রথম ইলেকশন কমিশনার কে ছিল বলতো? সুকুমার সেন ছিল। ঠিক আছে, 1950 সালের 25শে জানুয়ারি দিনটা আমাদের ইলেকশন কমিশন তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তাই এই 25শে জানুয়ারি দিনটাকে আমরা কি করি না ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করি, 25 জানুয়ারি। ঠিক আছে, ন্যাশনাল ভোটার্স ডে, মাত্র এনভিডি বলা হয়, ন্যাশনাল ভোটার্স ডে। এটা পালন করতে শুরু করি ফ্রম 2011 সাল থেকে। ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এমসিকিউ দিয়ে আরো রিমেনিং গুলো আমরা দেখি। হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো চিফ ইলেকশন কমিশনারকে কে অ্যাপয়েন্ট করে? ইট উইল বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মাইন্ড ইট, আমাদের সংবিধানে কোনো স্ট্রেংথের কথা কিছু বলা নেই যে আমাদের ইলেকশন কমিশনের স্ট্রেংথ কত হবে, কিচ্ছু বলা নেই, সাইলেন্ট আছে। বলা আছে যে এই স্ট্রেংথটা ডিসাইড করবে প্রেসিডেন্ট, ডিসাইডেড বাই প্রেসিডেন্ট টাইম টু টাইম, মাইন্ড ইট, নট পার্লামেন্ট, প্রেসিডেন্ট ডিসাইড করবে। এবার একটা কথা বলা আছে, চিফ ইলেকশন কমিশনার, যেটাকে বলুন চিফ ইলেকশন কমিশনার প্লাস আদার কজন থাকবে সেটা ডিসাইড করবে কে? প্রেসিডেন্ট। এবারে 1989 সালের আগে পর্যন্ত, ঠিক আছে, 1989 এর আগে ইলেকশন কমিশন ছিল একটা মানে সিঙ্গেল মেম্বার বডি। ঠিক আছে, এবারে 1989-এ তোমরা জানো একটা ফেমাস কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, দ্যাট ইজ 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে কি করা হয়েছিল না ভোটদানের যে এজটা 21 থেকে রিডিউস করে আমরা 18 করেছিলাম। এবারে 21 থেকে 18 করার জন্য কি হয়েছে না প্রচুর ওয়ার্ক প্রেশারও বাড়ে। ঠিক আছে, তো যেই কারণে প্রেসিডেন্ট কি করে 2 আদার ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে। তো তারপর থেকে দেখবো আবার পুনরায় সিঙ্গেল মেম্বারে বাই দা ওয়ে মোটামুটি অনওয়ার্স তারপর থেকে হয়ে যায় কি না ইলেকশন কমিশন হয়ে যায় একটা মাল্টি মেম্বার বডি এবং কনসিস্ট অফ 1 ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড 2 আদার কমিশনার্স। ঠিক আছে, 2 আদার কমিশনার্স, এবং দে অল আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, দে অল আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর একটা কথা বলে দিই যে এই ইলেকশন কমিশনকে তার কাজকর্মগুলোকে আরো স্মুথভাবে পরিচালনা করার জন্য প্রেসিডেন্ট চাইলে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বলে, ঠিক আছে, তিনি রিজিওনাল ইলেকশন কমিশনারকেও অ্যাপয়েন্ট করতে পারে। ঠিক আছে, রিজিওনাল ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করতে পারবে। ওয়ান সেকেন্ড, এটাও তাই, প্রেসিডেন্ট একা নয়, প্রেসিডেন্ট উইথ দ্য কনসালটেশন উইথ চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, এই সব কটা কথা মাথায় রেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আর কি না এই ইলেকশন কমিশনার যিনি চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন তিনি ওই পদে কতদিন থাকতে পারেন? ঠিক আছে, অলদো মাইন্ড ইট, অলদো হি অর সি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাট দে ডোন্ট হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। মানে কি, যদিও তাদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে বাট তারা কিন্তু প্রেসিডেন্টের প্লেজারে কিন্তু পদে থাকে না। ঠিক আছে, তাদের টেনিওর কি না, তাদের টেনিওর হচ্ছে 6 years or 65 years, হুইচ এভার ইজ আর্লিয়ার। 6 years or 65 years, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে সেটা। ঠিক আছে, এবারে কোনো একজন ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা হলো ইলেকশন কমিশনার হিসাবে, হতে পারে চিফ ইলেকশন কমিশনার, তো তিনি চাইলেও তিনি রেজিগনেশন দিতে পারেন। ঠিক আছে, কাকে রিজাইন করবেন? হি উইল রিজাইন টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তিনি প্রেসিডেন্টকে রিজাইন করবেন, ওকে, রিজাইন টু প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্টকে রিজাইন করবেন। এবারে তাদের টেনিওর শেষ হওয়ার আগেও তাদেরকে রিমুভ করা হতে পারে। ঠিক আছে, কে রিমুভ করতে পারে? ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট। ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট। কিন্তু হ্যাঁ, যদিও এটা বেসিক্যালি আমি এরকম করে প্রেসিডেন্ট উইথ দ্য রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট। ঠিক আছে, তাহলে আরো অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, প্রেসিডেন্ট রিমুভ করে কিন্তু পার্লামেন্টে 2/3 মেজরিটিতে সেপারেটলি বিল পাস হবে, প্রেসিডেন্টের কাছে আসবে, তারপরে প্রেসিডেন্ট তাদেরকে সরাবে। তো এদের যে প্রসিডিওরটা সেম অ্যাজ জাজেস অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এবং গ্রাউন্ডও সেম টু প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ঠিক আছে, আর একটা কথা বলে নিই যে ইলেকশন কমিশনার হতে গেলে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, ঠিক আছে, কোয়ালিফিকেশন কি লাগবে? সংবিধানে কোয়ালিফিকেশনের কথা কিচ্ছু বলা নেই। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, এদের কন্ডিশন অফ সার্ভিসকে ডিসাইড করে। ঠিক আছে, এদের কন্ডিশন অফ সার্ভিসটাও ডিসাইড করে প্রেসিডেন্ট, নট পার্লামেন্ট। মাইন্ড ইট, সার্ভিস কন্ডিশন ডিসাইডেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
ঠিক আছে, এই প্রত্যেকটা কথা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, তো চলো দেখি। আচ্ছা, এর আনসারটা কি আমি দিয়েছিলাম? হ্যাঁ, তো এটা কি হবে তাহলে? তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে দ্য ইলেকশন কমিশন হোল্ডস ইলেকশন ফর, তো ইলেকশন কমিশন কার কার ইলেকশন কন্ডাক্ট করে? খুব সহজ একটা প্রশ্ন, আমি অলরেডি বলে দিয়েছি। লোকাল সেলফ গভর্নমেন্ট ছাড়া, মানে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। বাইরে আমি বারবার করে বলছি, আমি পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে ভোট, সেটা কন্ডাক্ট করার জন্য আলাদা একটা বডি আছে, তার নাম হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে, স্টেট ইলেকশন কমিশন। আচ্ছা, এই স্টেট ইলেকশন কমিশন কিন্তু ইনিশিয়ালি আমাদের কনস্টিটিউশনে ছিল না। ঠিক আছে, ছিল না। থ্রু 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মাইন্ড ইট, ঠিক আছে, থ্রু 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992 এই স্টেট ইলেকশন কমিশন তৈরি করি। কোথায় বলো তো? আন্ডার আর্টিকেল 243 কে, মাইন্ড ইট, আর্টিকেল 243 কে তে। ঠিক আছে, অ্যান্ড স্টেট ইলেকশন কমিশনার আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ কনসার্ন স্টেট। ঠিক আছে, অ্যাপয়েন্টেড কে করবে? গভর্নর করবে। রিজাইন কাকে করবে? যদি কখনো তারা রেজিগনেশন দিতে চায়, দে বলে রিজাইন টু, এটাও তাই গভর্নর। বাট তাদেরকে যদি রিমুভ করতে হয়, মাথায় রাখবে এই কথাগুলো, যদি রিমুভ করতে হয়, রিমুভ করবে ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট। ঠিক আছে, এবং সেম অ্যাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রিমুভ করতে গেলে তার যা গ্রাউন্ড, অ্যাজ সেম অ্যাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। মাইন্ড ইট, তাকে রিমুভ কিন্তু গভর্নর করবে না। ঠিক আছে, দে মাস্ট বি রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ সেম অ্যাজ ইলেকশন কমিশন। ঠিক আছে, আচ্ছা, মাইন্ডেড এই কয়েকটা কথা, এগুলো পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, তাই এদের কাজ কি না? স্টেট ইলেকশন কমিশনের কাজ হচ্ছে পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, এদের ভোটকে কন্ডাক্ট করা হচ্ছে কাজ। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক এখানে তাহলে আনসার কি হয় বলো তো? এটা খুবই সহজ প্রশ্ন। দ্য পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার অ্যান্ড পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বাস মিটে গেছে। ঠিক আছে, তো এদের কি করে না, এদের ইলেকশন হেল্ড করে কে? ইলেকশন কমিশন। ঠিক আছে, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার, ঠিক আছে, এই রিলেটেড যদি ইলেকশন রিলেটেড যদি কোনো ডিসপিউট হয়, মাইন্ড ইট, ভালো করে শোনো, এই রিলেটেড যদি কোনো ডিসপিউট হয়, তাহলে তুমি কোথায় যাবে বলো তো? সেক্ষেত্রে তুমি যাবে হাইকোর্টে, নট সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা কিন্তু হাইকোর্টের অরিজিনাল জুরিডিকশনের পার্ট। ঠিক আছে, এবং কে করতে পারে? তার জন্য তোমাকে এটা করতে হবে কি, ইলেকশন পিটিশন ফাইল করতে হবে। যদি এরকম হয়, মাথায় রাখবে, ইন্দিরা গান্ধীর এগেনস্টে কিন্তু রাজনারায়ণ ইলেকশন পিটিশন ফাইল করেছিল। ঠিক আছে, যে তার এমপি পদটা খারিজ করার জন্য রাজনারায়ণ বলেছিল যে ইন্দিরা গান্ধী ম্যালাফেট করে জিতেছে। ঠিক আছে, ম্যালাফেট করে জিতেছে, এবং রাজনারায়ণ কি করেছিল? এলাহাবাদ হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিল। নেক্সট কথা, ইলেকশন পিটিশন ফাইল কে করতে পারে? এনি ইলেক্টর। ঠিক আছে, ওই কনস্টিটিউয়েন্সির যে কোনো ইলেক্টর হলেই হবে, যে কোনো ইলেক্টর হলেই হবে, বাস, কোনো চাপ নেই। আর একটা কথা, ইলেকশন পিটিশন কোন হাইকোর্টে ফাইল করা যায়? মাথায় রাখবে, যেই কনস্টিটিউয়েন্সিতে ডিসপিউট হবে, ওই কনস্টিটিউয়েন্সি যেই হাইকোর্টের জুরিডিকশনের আওতায় আসে, ঠিক আছে, ওই হাইকোর্টেই ইলেকশন পিটিশন ফাইল করতে হয়, অন্য কোথাও কিন্তু নয়। ঠিক আছে, প্রত্যেকটা কথা ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট কথা আসো, রইল বাকি হাইকোর্ট এবং রইল বাকি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, এদের ইলেকশন ডিসপিউট যদি হয়, তাহলে সরাসরি তুমি যাবে কোথায়? সুপ্রিম কোর্টে, আর্টিকেল 71 তা বলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে দ্য ইলেকশন কমিশন ইজ রেসপন্সিবল ফর দ্য কন্ডাক্ট অফ ইলেকশন টু। ঠিক আছে, তো ইলেকশন কমিশন কার কার ইলেকশন কন্ডাক্ট করে? তো আবারও কোশ্চেনটা দিয়েছে, তো বিভিন্নভাবে দিয়ে জানতে গেলাম। ঠিক আছে, তো সবকটাই হবে, দেখো, তো অল অফ দ্য উইল বি দ্য আনসার। নেক্সট, দ্য কন্ট্রোল অফ দ্য প্রিপারেশন অফ ইলেকট্রাল রোল ফর পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেচার বেস্ট উইথ, তো অলরেডি বললাম, তো ইলেকট্রাল রোল বানায় কে? ওয়ান অ্যান্ড অনলি দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তোমরা জানো, আশা করি। তোমরা যখন ভোট দিতে যাও, আমি ধরে নিলাম তোমরা প্রত্যেকে ভোট দাও। ঠিক আছে, ভোট দিতে গিয়ে দেখলে তোমার নামটা তোমার এপিকের সঙ্গে মেলানো হয়, যে ওখানে তোমার নাম আছে কিনা, তুমি এপিক দেখাও, খুঁজে নাম বার করে মেলায়। যে ইলেকট্রাল রোলটাকে তো প্রিপেয়ার করতে হয়, এটা মডিফাই করতে হয়, সেই কাজটা কিন্তু ইলেকশন কমিশন করে। ঠিক আছে, চলো নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো কে হবে? ইট ইজ দ্য সুকুমার সেন। ঠিক আছে, চলো নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু বিকাম আ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? প্রথম মহিলা যিনি কিনা চিফ ইলেকশন কমিশনার হতে পেরেছিলেন, তার নাম কি? নাম ছিল VS রামাদেবী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি।
When was the first general election to the Lok Sabha in India held? তো ফার্স্ট জেনারেল ইলেকশন কবে হয়েছিল? তো মাথায় রাখবে 1951 সালের অক্টোবর মাস থেকে না 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইলেকশনটা হয়েছিল, ঠিক আছে? তো 1951 1952 এই সময় হয়েছিল হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেল ইলেকশন। চলো নেক্সট কোশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস কারেক্টলি ম্যাচ, বলছেন যে কোনটা ঠিকঠাক করে ম্যাচ করে। দেখো ইলেকশন কমিশনটাই ম্যাচ করে, আর্টিকেল 324 আছে, ঠিক আছে? চলো রইল বাকি ফাইন্যান্স কমিশন, এটা 200 হবে না, হবে 280, তোমরা জানো। অ্যাটর্নি জেনারেল 176 হবে না, হবে শুধু 76। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আগে একসঙ্গে ছিল, এখন আলাদা হয়ে গেছে। শিডিউল কাস্ট মানে আর্টিকেল 338 আর শিডিউল ট্রাইব মানে আর্টিকেল 338A। চলো নেক্সট কোশ্চেন দেখি। চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই, তো চিফ ইলেকশন কমিশনারকে কে রিমুভ করতে পারে? আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? কে করতে পারে? ওয়ান অ্যান্ড অনলি ইট ইজ দ্য প্রেসিডেন্ট। বাট দেখা যাক চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট হবে, হবে না। দ্য প্রেসিডেন্ট হাতে থাকা, প্রভিশন অফ ক্যাবিনেট হবে না। 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট অন দ্য বেসিস অফ প্রুভেন মিসকন্ডাক্ট, ঠিক আছে? আচ্ছা এবারে হতে পারে কি দুটো হবে, এখানে প্রেসিডেন্ট আছে আর এখানে তার প্রসিডিওর আছে, ঠিক আছে? চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস বাই 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট অন দ্য বেসিস অফ প্রুভেন মিসকন্ডাক্ট, ঠিক আছে? তো দিস ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? তো বি এবং ডির মধ্যে ডি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এই কারণে ডি হবে আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভ ফ্রম অফিস বাই, ঠিক আছে? তো আবারও কোশ্চেনটা দিয়েছে বাট অন্যরকম অপশনগুলো। বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট বাই 2/3 মেজরিটি ইন ইচ হাউস, হাতে থাকুক। রিমেনিং চলো, আচ্ছা বলছি যে দ্য অ্যাজ সেম অ্যাজ প্রসিডিওর উইথ অ্যাপ্লাইজ ইন কেস অফ রিমুভাল অফ সুপ্রিম কোর্ট জাজ। দেখো আমি এটাই বলেছিলাম তোমাদেরকে, ঠিক আছে? যে অ্যাজ সেম অ্যাজ, যেহেতু এখানে সুপ্রিম কোর্ট জাজের কথা বলেছে, তো এখানে বি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? বি উইল বি দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। While deciding any questions relating the disqualification of member of parliament, the president shall obtain opinion of, ঠিক আছে? তো যদি ডিসকোয়ালিফিকেশন যদি হয় পার্লামেন্টের কোনো মেম্বার, তাহলে প্রেসিডেন্ট কার ওপিনিয়ন নেয়? ইট ইজ দ্য ইলেকশন কমিশন, ঠিক আছে? এটা যদি স্টেট লেজিসলেচার হতো তাহলে সেক্ষেত্রে গভর্নর নিত, কার? সেটাও দ্য ইলেকশন কমিশনারই। আর একটা কথা বলে নিই, ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন মানে যেটাকে আমরা 10 শিডিউলে যেটা আছে, ঠিক আছে? অ্যান্টি ডিফেকশন। তাহলে অ্যান্টি ডিফেকশনের ক্ষেত্রে যদি ডিসকোয়ালিফাই হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট নিতে পারতো না। ডিসকোয়ালিফিকেশন যদি হয় গ্রাউন্ড অফ অ্যান্টি ডিফেকশন, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে প্রিজাইডিং অফিসার ইজ দ্য সুপ্রিম অথরিটি, তিনি কিন্তু ডিসাইড করবেন তিনি ডিসকোয়ালিফাই করেছেন কিনা। ইন কেস অফ লোকসভা এটা করেন স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে করেন চেয়ারম্যান, লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে স্পিকার, লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান। তো এই কথাটা মাথায় রাখো যে ডিসকোয়ালিফিকেশন যদি হয় ইন দ্য গ্রাউন্ড অফ অ্যান্টি ডিফেকশন, দলত্যাগ বিরোধী আইনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসাইড করবে ওয়ান অ্যান্ড অনলি প্রিজাইডিং অফিসার অফ দ্যাট হাউস, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, কি জানতে চেয়েছে? বলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ এ 5 মেম্বার বডি। একদমই নয়, তোমরা জানো এটা আপাতত 3 মেম্বার বডি, একজন চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড 2 আদার কমিশনার্স। তো এটা ভুল আছে, তো একটা তো ভুল আছে, হবে না। রিমেনিং গুলো দেখা যাক। ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার ডিসাইডস দ্য ইলেকশন শিডিউল ফর কন্ডাক্ট অফ বোথ জেনারেল ইলেকশন অ্যান্ড বাই ইলেকশন। না একদমই নয়, এটা ডিসাইড করে ইলেকশন কমিশন, ঠিক আছে? একটা ভুল আছে, তো বুঝতে পারছো আনসার হবে কি? অনলি 3। চলো ইলেকশন কমিশন রিজলভ দ্য ডিসপিউট রিলেটিং টু স্প্লিট বা মার্জার অফ দ্য রিকগনাইজড পলিটিক্যাল পার্টিজ, ঠিক আছে? কোনো চাপ নেই, তো 3টা কিন্তু ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে উইথ রেফারেন্স টু দ্য ডিলিমিটেশন কমিশন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, কি জানতে চেয়েছে? দ্য অর্ডার অফ দ্য ডিলিমিটেশন কমিশন ক্যানট বি চ্যালেঞ্জ ইন আ কোর্ট অফ ল। একদমই ঠিক আছে। ডিলিমিটেশন কমিশন যে রেকমেন্ডেশন যেগুলো দেয়, ঠিক আছে, সেগুলো কিন্তু কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যায় না, এটা একদমই ঠিক আছে। নেক্সট বলছে when the orders of the delimitation commission are laid before the Lok Sabha or state legislative assembly, no modifications can be done in the order। একদমই ঠিক কথা। জেনারেলি হয় কি, ডিলিমিটেশন কমিশন যে রেকমেন্ডেশন যেগুলো দেয় সেটা কিন্তু মানে সেটা পার্লামেন্ট হোক বা স্টেট লেজিসলেচার হোক সেটা কিন্তু মেনে নেয়। ডিলিমিটেশন ডিলিমিট করা মানে কি, কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিগুলোকে তাকে যদি ভেঙে যদি
হয় এরিয়া বাড়ালাম বা কমালাম, সেটাকেই বলা হয় কি ডিলিমিট করা। তার জন্য যে কমিশন তাকে বলা হয় ডিলিমিটেশন কমিশন। ঠিক আছে, কে অ্যাপয়েন্ট করে? এটা কিন্তু পার্লামেন্ট অ্যাপয়েন্ট করতে পারে। ঠিক আছে, তো দুটোই ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। The lower age limit of voters of the union and states legislature was reduced by 21 থেকে 18। কবে করেছি আমরা এটা? থ্রু 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1989। অনেক সময় এটা জানতে চাই যে সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? রাজীব গান্ধী ছিল। ঠিক আছে, তোমরা জানো এটা, রাজীব গান্ধী দেন দা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আচ্ছা নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ন্যাশনাল ভোটার্স ডে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ন্যাশনাল ভোটার্স ডে? ঠিক আছে, তো নিচের কোনটা ন্যাশনাল ভোটার্স ডে? আমি তোমাদেরকে অলরেডি বললাম যে 25শে জানুয়ারি, ঠিক আছে, 1950 সালে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল। ঠিক আছে, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য 2011 সালের 25শে জানুয়ারি থেকে আমরা ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে আমরা পালন করে আসছি। ঠিক আছে, মাথায় রেখো। ওকে, চলো আজকের এই পর্যন্ত রইল। ওকে, আমি ইলেকশন কমিশন সম্পর্কে রিমেনিং যে কটা কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে সেগুলো আমরা পরপর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো, দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।